এই প্রবলেমটা পড়তে গিয়ে আমি যেটা জিজ্ঞাসা করব, তোমরা একটু কেয়ারফুলি করো, লক্ষ্য করবে যে আমি কিছু পরে জিজ্ঞাসা করব যে লাস্ট ক্লাসে আমরা যেটা স্টাডি করেছি তার সঙ্গে আজকে যেটা বলবো আর কি, তার মধ্যে ওই যে লাস্ট ক্লাসে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা কি সেটা বলতে হবে। ঠিক আছে, তো সেই জন্য একটু ফলো করবে কেয়ারফুলি যে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য প্রিভিয়াস ফর্মুলা। তো এখানে দেখো বলা হচ্ছে যে রিসোর্স অ্যালোকেশন প্রবলেম। তো সেটা ফার্স্ট আমরা বলছি হোয়াট ইজ রিসোর্স অ্যালোকেশন প্রবলেম। রিসোর্স মিন্স হচ্ছে ধরো তোমার কাছে যে উৎপাদক থাকবে সেই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করা, প্রপারলি ব্যবহার করা, বা উপাদান যেগুলো থাকবে বা তোমার যে ক্যাপাসিটিস থাকবে সেগুলো। তো এখানে যদি ধরো আমরা ভেবে নিই যে তোমার কাছে মনে করো 3 কোটি টাকা আছে, তো সেইটা মনে করো ধরে নেওয়া হচ্ছে যে তুমি 4টে প্রজেক্ট আছে বা 4টে জায়গায় ইনভেস্ট করতে চাও। যে মাছের ব্যবসা বলতে পারো, তারপরে চালের ব্যবসা বলতে পারো, তারপরে ধরো চায়ের ব্যবসা বলতে পারো, তারপরে কাঁচা শাক সবজির ব্যবসা বলতে পারো। এরকমের 4টে জায়গাতে তুমি টাকা খাটাতে পারো। ঠিক আছে, তোমার টোটাল হচ্ছে 3 কোটি টাকা আছে, তুমি এই 4টে জায়গাতে খাটানো ধরো স্কোপ তুমি খুঁজে পাচ্ছ, বা 4 ধরনের ব্যবসা করা ধরো স্কোপ তোমার হাতে আছে, বা তুমি হয়তো দেখলে যে এই 4 ধরনের ব্যবসা তোমার দ্বারা করা সম্ভব। তো সেইগুলোকে বলা হচ্ছে প্রজেক্ট 1 2 3 4। সেভাবে আমরা লিখেছি that there are 4 projects and we have a 3 crores rupees to investment। এবার ধরো তুমি হয়তো কোনোভাবে জানলে যে যদি তুমি 1 কোটি টাকা যদি ধরো 1 নাম্বার প্রজেক্টে যদি ইনভেস্ট করো তাহলে তোমার 5 ইউনিট প্রফিট হবে। 5 ইউনিট মানে তুমি ভাবতে পারো 5 লাখ টাকা লাভ হবে। বুঝতে পারছো, 1 কোটি টাকা যদি প্রজেক্ট 1-এ তুমি অ্যাসাইন করো তাহলে তুমি 1 কোটি টাকা লাভ করবে। যদি মনে করো 2 কোটি টাকা তুমি যদি প্রজেক্ট 1-এ অ্যাসাইন করো তাহলে তোমার 7 লাখ টাকা লাভ হবে। 3 কোটি টাকা যদি তুমি প্রজেক্ট 1 ইনভেস্ট করো তাহলে তুমি 12 লাখ টাকা প্রফিট পাবে। তো এটা ধরো ওই যে 1 2 3 আমরা এইভাবে লিখেছি। আরো তো ফ্র্যাকশনাল হতে পারে 1.14, 1.5 করোড়, এরকম ডিফারেন্ট আর কি আমাদের ফ্র্যাকশনাল অ্যামাউন্টও হতে পারে আর কি। তো সেই ফ্র্যাকশনাল গুলোকে আমরা বলছি না, শুধুমাত্র ইন্টিজার গুলো নিচ্ছি। তারপর তো ফ্র্যাকশনালকে একইভাবে আমরা এর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো এন্ড উই ক্যান সলভ দ্য প্রবলেম। তো ইন্টিজার কনসেপ্ট নিয়েই 1 করোড় 2 করোড় 3 করোড় সেই তিনটে নিয়েই যে আমরা যে টেকনিকের সলিউশনটা পাবো, যদি আমরা এইগুলোকে ধরো যত পসিবল তোমার ইনভেস্টমেন্ট হতে পারে সেগুলোকে নিয়েও আমরা এই প্রবলেম সলভ করতে পারবো ইউজিং দ্য সেম কনসেপ্ট, সেম আইডিয়া। For simplicity, we consider that either we will use or invest 1 crore rupees to project 1, or 2 crore rupees project 1, or 3 crore rupees to project 1. Similarly, যদি আমরা 1 crore rupees যদি project 2 তে invest করি, then we will get 3 lakh rupees profit. And if we invest 2 crore to the project 2, then we will get 6 lakh. আর যদি 3 কোটি টাকা প্রজেক্ট 2 তে অ্যাপ্লাই করি, ইনভেস্ট করি, তাহলে আমরা 8 কোটি টাকা, 8 লাখ টাকা লাভ করবো। তো এইভাবে ইনফরমেশনটা দেওয়া আছে। তো এখন প্রবলেম হচ্ছে যে কত অ্যামাউন্ট টাকা কোন প্রজেক্টে ইনভেস্ট করবো যাতে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হয়। তো দেখো এখান থেকে পিকচার টেবিল থেকে দেখে মনে হচ্ছে কি যে ধরো 3 নাম্বার প্রজেক্টে যদি আমরা ইনভেস্ট করি তো সেখানে প্রফিট বেশি বেশি আছে সব। দেখো যদি 1 কোটি টাকা 3 নাম্বার প্রজেক্টে অ্যাপ্লাই করে ইনভেস্ট করি তাহলে হচ্ছে আমাদের 4 লাখ টাকা লাভ হবে। 2 নাম্বারে যদি 2 কোটি টাকা যদি ইউজ করো 3 নাম্বার প্রজেক্টে 10 লাখ টাকা লাভ হবে। 3 কোটি টাকা যদি ইউজ করো তাহলে হচ্ছে তোমার 13 লাখ টাকা লাভ হবে। তো এই টেবিল থেকে ইজিলি যেটা আমরা বুঝতে পারছি যদি পুরো 3 লাখ টাকা 3 কোটি টাকায় যদি তুমি প্রজেক্ট 3-তে অ্যাপ্লাই করো তাহলে তোমার প্রফিট হবে 13 লাখ। ওকে, এটা শিওর। তার মানে এই টেবিল দেখে উইথাউট এনি ক্যালকুলেশন উই ক্যান কনক্লুড দ্যাট ইফ ইউ ইনভেস্ট হোল অ্যামাউন্ট 3 crore rupees to project 3, then we will get the profit of rupees 13 lakh। সেটা কোনো ক্যালকুলেশন না করে আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে আমাদের যে অ্যান্সার বেরোবে, আমরা যে অ্যান্সার পাবো দ্যাট শুড বি মোর দ্যান 13। তাই না? এটা টেবিল থেকে ইজিলি পাচ্ছি। তাছাড়াও টেবিল থেকে অন্যান্য ভ্যালু পেতে পারো। তো এমনি ধরো ক্যালকুলেশন করে তোমার টেবিল দেখে দেখে যে এটা এখানে দেবো এত অ্যামাউন্ট, এত নাম্বার রিসোর্স এই প্রজেক্টে, এত অ্যামাউন্ট এত নাম্বার রিসোর্সে, এভাবে ম্যানুয়ালি এটাকে করতে পারো। কিন্তু যদি ধরো আমরা সেটাকে বড় যদি হয়ে যায়, প্রবলেমটা যদি অনেক বড় হয় তাহলে তো ম্যানুয়ালি করা মুশকিল, তখন আমাদের একটা সিস্টেমেটিক টেকনিক দরকার। তো সেটা এখন আমরা স্টার্ট করছি।
তো তার মানে বুঝতে পারছো প্রবলেমটা কি, যে আমার কাছে 3 কোটি টাকা আছে, আমরা আইদার ইউজ করতে পারবো আর ইনভেস্ট করতে পারবো 1 crore রুপিস অর 2 crore রুপিস অর 3 crore রুপিস। তো এটা আমাদের ধরো রেস্ট্রিকশন, ইন্টিজার অ্যামাউন্ট মানি আমরা প্রজেক্ট করবো। বা এইটাকে এইভাবেও ভাবা হয়, ধরো রিসোর্স ওয়ান, ঠিক আছে, রিসোর্স ওয়ান কে যদি আমরা 1 নম্বর প্রজেক্ট ইউজ করি, রিসোর্স টু কে যদি 2 নম্বরে করি, রিসোর্স থ্রি কে যদি 3 নম্বরে করি। তো এটাকে এইভাবে ভাবতে পারি, মনে করো কোনো একজন হোটেল ব্যবসায়ী, তার মনে করো 3টে হোটেল আছে, ঠিক আছে। সেই হোটেলটা যদি ধরো প্রজেক্ট ওয়ানের কোনো কাজে যদি ইউজ করা যায়, তাহলে এই অ্যামাউন্ট করে লাভ হবে। হোটেল, দুটো হোটেলকে যদি আমরা ইউজ করি প্রজেক্ট ওয়ানে, তাহলে এত টাকা লাভ হবে। 3টে হোটেলকে যদি আমরা প্রজেক্ট ওয়ানে ইউজ করি, তাহলে 12 লাখ লাভ হবে, ঠিক আছে, এইভাবে ভাবতে পারি। তারপরে ধরো আমার যে মোটামুটি মনে করো জমি যদি থাকে, তারও মনে করো 3 বিঘা জমি আছে, 1 বিঘা জমি যদি প্রজেক্ট ওয়ানে অ্যাসাইন করা যায়, তাহলে মনে করো 5 লাখ টাকা লাভ হবে। 2 বিঘা জমি যদি প্রজেক্ট ওয়ানে আমরা ইউজ করি, তাহলে 7 লাখ টাকা লাভ হবে। 3 বিঘা জমি যদি আমরা প্রজেক্ট ওয়ানে অ্যাসাইন করি, তাহলে 12 লাখ টাকা লাভ হবে। তা জমি কোথায় কোথায় অ্যাসাইন করা যেতে পারে? হ্যাঁ, জমি অ্যাসাইনমেন্ট মানে আমরা এইভাবে ভাবতে পারি যে 1 বিঘা জমিতে আমি আলু চাষ করলাম, আর আর 1 বিঘা জমিতে আমি ধরো, বা 2 বিঘা জমিতে আমি মনে করো ধান চাষ করলাম। তো এইভাবে আমি ভাবতে পারি, বুঝতে পারছো? মানে প্রজেক্ট মানে ধরো যে সমস্ত চাষবাস করা হয় তাদের ক্লাসিফিকেশন, ঠিক আছে, তাই ধান চাষ, মাছ চাষ, পটাটো, আলু চাষ, এইভাবে যদি আমরা ভাবি, সেগুলোকে আমরা প্রজেক্ট বলতে পারি। কোন ধরনের চাষে আমরা ইনভেস্ট করবো। আর 1 2 3 আমরা ধরো অ্যামাউন্ট অফ মানি না ভেবে ধরো ল্যান্ড ভাবতে পারি। রিসোর্স মানে তাই হতে পারে, ল্যান্ড হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, মানে মানুষ হতে পারে, হোটেল হতে পারে, যেটা বললাম ইনিশিয়ালি টাকা হতে পারে, যে কোনো টাইপের হতে পারে। তার মানে এই প্রবলেমটা কিন্তু আবার ধরো মাল্টি ক্লাসিফাইড, মানে বা মাল্টি ডিসিপ্লিনারি প্রবলেম। এইটার কনসেপ্ট আবার অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারে। তো সেই জন্য রিসোর্স অ্যালোকেশন হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যা আবার অন্যান্য বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এবার ধরো কি করে সলভ করবো, সেই সলিউশন করার জন্য আমরা কি করছি, দেখো যে টেবিলটা দেওয়া ছিল সেটাকে আমরা অগমেন্ট করে নিলাম। মানে কি করছি, যে দেখো একটা জিরোথ কালাম ইন্ট্রোডিউস করছি। মানে ধরো 1 কোটি টাকা যদি ইউজ করি, তাহলে একটা প্রফিট, 2 কোটি টাকা যদি ইউজ করি আর একটা প্রফিট, 3 করলে একটা হবে। কিন্তু যদি জিরো অ্যামাউন্ট ইউজ করি, মানে জিরো অ্যামাউন্ট যদি আমরা প্রজেক্ট ওয়ানে যদি অ্যাসাইন করি, তাহলে কত প্রফিট হবে? জিরো। জিরো অ্যামাউন্ট যদি আমরা প্রজেক্ট টু তে অ্যাপ্লাই করি, ইনভেস্ট করি, তাহলে জিরো প্রফিট হবে। সেই জন্য জিরো ব্যাপারটা আমরা ইনকর্পোরেট করছি টু কমপ্লিট দ্য গ্রাফ। এটা একটা গ্রাফ ড্র করবো, মাল্টি স্টেজেস গ্রাফ। তো সেই গ্রাফ তোমার কমপ্লিট করার জন্যই আমরা কি করেছি না, তো এই তোমার ইনিশিয়াল যে কালামটা সেটা আমরা ইন্ট্রোডিউস করলাম। এবার এইটা থেকে আমরা গ্রাফ কিভাবে কনস্ট্রাকশন করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে গ্রাফ কনস্ট্রাকশনে দুটো স্টেজ হচ্ছে, একটা স্টেজ হচ্ছে ভার্টেক্স, আর একটা স্টেজ হচ্ছে এজ ড্র। কিভাবে আমরা ভার্টেক্স ড্র করব আর কিভাবে এজ ড্র করব, তো সেইটা আমরা এবার এক্সপ্লেন করব, তারপর কিভাবে সলভ করবো বলে দিচ্ছি। তো এখন ভার্টেক্স আর এজ কি হবে সেটা দেখো, এই টেবিলটা মাথায় রাখতে হবে। মাথায় দেখো এইভাবে, যে আমাদের রিসোর্সেস আছে জিরো, জিরোটাকে আমরা ধরে নিচ্ছি 0 1 2 3, আর প্রজেক্ট হচ্ছে 1 2 3 4, এই আছে। অ্যামাউন্ট, টাকার যে ভিতরে যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো তো যা খুশি একটা হতেই পারে, কিন্তু আমরা যেভাবে গ্রাফটা ড্র করব সেটা হচ্ছে এরকমের গ্রাফ আসবে। এখন এই যে গ্রাফ, এটা দেখো মাল্টি স্টেজ গ্রাফ, তোমরা আগে লাস্ট ক্লাসে আমরা দেখেইছিলাম যে হোয়াট ইজ দ্য শেপ অফ মাল্টি স্টেজেস গ্রাফ। দিস ইজ এ মাল্টি স্টেজেস গ্রাফ। এবং এইটা যে ভার্টেক্স আমরা কিভাবে নিলাম, কেন ভার্টেক্স গুলো এরকমের হচ্ছে, ভার্টেক্স এর নাম্বারিং, এজের নাম্বারিং, সবগুলোকে আমরা এবার বলবো, এক্সপ্লেন করবো। একটু ব্রেক দিচ্ছি 2 মিনিট, হ্যাঁ, তোমরা তখন গ্রাফটা দেখো।
আচ্ছা, আবার আমি ব্যাক করে এসেছি। সবাই আছো তো তোমরা? হ্যাঁ হ্যালো। স্যার। হ্যাঁ, তো এই ফিগারটা হ্যাঁ, তাহলে কন্টিনিউ করছি। তো এই ফিগারটাই দেখো যে স্টার্টিং ভার্টেক্স এর নাম হচ্ছে এস, এন্ডিং ভার্টেক্স হচ্ছে টি, কিন্তু তার সাথে যে ভার্টেক্স এর নেম গুলো আছে দেখো ভি, তার সাফিক্স আছে দুটো করে। স্টার্টিং এ দেখো কি আছে 0 0, এন্ডিং এ কি আছে 3 4। প্রত্যেকটা স্টেজের যে ভার্টেক্স গুলো আছে দেখো, ফার্স্ট স্টেজে যে ভার্টেক্স গুলো আছে ভি 0 1 1 1 2 1 3 1, সেকেন্ডে দেখো 0 2 1 2 2 2 3 2, মানে স্টেজটা সেকেন্ড সাফিক্স, ঠিক আছে। আর হচ্ছে ভার্টেক্স ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট নাম্বার। তো এইভাবে করা হয়েছে। তার মানে ভি আই জে যদি আমরা বলি হোয়াট ইজ ভি আই জে, তাহলে আমরা বলবো যে যে জি জি মিনস হচ্ছে প্রজেক্ট নাম্বার, দ্যাট মিনস দ্য fourth up to fourth project is assigned to the resources up to 3, ঠিক আছে। তার মানে হচ্ছে ফার্স্ট যে ইন্ডেক্স থাকবে, যদি আমরা আই জে বলি ইন জেনারেল, তাহলে আই মানে হচ্ছে রিসোর্স। তার মানে আই সংখ্যক রিসোর্সেস ইউজ হচ্ছে, আই সংখ্যক রিসোর্সেস ইম্পর্টেন্ট দেখো। তার মানে হচ্ছে যে 0 1 2 3, আমরা রিসোর্সকে 0 থেকে স্টার্ট করেছি, তার মানে আই সংখ্যক রিসোর্স ইউজ হয়ে গেছে। আর আই সংখ্যক মিনস হচ্ছে স্টার্টিং ফ্রম 0 0 1 2 আপ টু আই। আর আই সংখ্যক পর্যন্ত রিসোর্স ইউজ হচ্ছে টু দ্য প্রজেক্ট 0 1 2 3 আপ টু 4, ঠিক আছে। সেইভাবে আমরা ভার্টেক্স করেছি। আরেকটু ধর এক্সাম্পল নিয়ে আমরা আরেকটু বলি আর কি। দেখুন, যেমন ধরো V01, V01 এর মানে হচ্ছে 0 রিসোর্সেস ইজ ইউজ টু দ্য প্রজেক্ট 1, মানে কোনো রিসোর্স আমরা প্রজেক্ট 1 এ ইউজ করিনি। V11 মানে হচ্ছে একটা রিসোর্স ইউজ করা আছে, মানে 1 কোটি টাকা এক নম্বর প্রজেক্টে ইউজ করা হলো বা ইনভেস্ট করা হলো। V21 মানে হচ্ছে 2 কোটি টাকা প্রজেক্ট 1 ইনভেস্ট করা হলো। V31 হচ্ছে যে 3 কোটি টাকা প্রজেক্ট 1 ইনভেস্ট হলো, 3 কোটি টাকা আর 3টে রিসোর্সেস। ওকে, সিমিলারলি সেকেন্ড ফেজে চলে যাও, তাহলে 02 মানে হচ্ছে 0 resources are used in project 2, প্রজেক্ট 2 তে 0 রিসোর্সেস। হ্যাঁ, তারপরে ধরো হচ্ছে V12 মানে হচ্ছে 1 resources is used in project 2, 1 resources মানে কি, মানে টোটাল আর কি। ধরো এই স্টেজে এসছি আমরা, সেকেন্ড স্টেজে এসছি, সেকেন্ড স্টেজ পর্যন্ত একটাই রিসোর্স ব্যবহার করা হয়েছে, এটা মিন করছে একটাই রিসোর্স ইউজ করা হচ্ছে টু দ্য প্রজেক্ট 2, ঠিক আছে। তারপরে 22 তে হচ্ছে দেখো কি, 22 তে হচ্ছে সিমিলারলি যে 2 resources are used, 2 resources are used up to project 2। V32 হচ্ছে যে 3 resources are used up to project 2, up to project মানে বুঝতে পারছো, মানে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 মিলিয়ে আমাদের 3টে রিসোর্স ইউজ করা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে V32 মানে। বুঝতে পারছো, V32 মানে হচ্ছে যে 3টে রিসোর্স, 3টেই আমাদের রিসোর্স আছে, তার মানে all resources, we can say all resources are used up to project 2, এই হচ্ছে ব্যাপার। সিমিলারলি 03 মানে কি না, তো 3 নাম্বার প্রজেক্ট পর্যন্ত আমরা কোনো রিসোর্স ইউজ করিনি। V13 মানে হচ্ছে যে 3 নাম্বার প্রজেক্ট পর্যন্ত আমরা কেবলমাত্র একটাই রিসোর্স ইউজ করেছি। আর V23 মিনস হচ্ছে যে 3 নাম্বার প্রজেক্ট পর্যন্ত আমরা দুটো রিসোর্স ইউজ করেছি। 33 মানে হচ্ছে 3 নাম্বার প্রজেক্ট পর্যন্ত 3টে রিসোর্স ইউজ করেছি। V32 দেখো হচ্ছে এখানেও 3টে রিসোর্স আপ টু প্রজেক্ট 2, আর V33 মানে হচ্ছে এখানেও 3টে রিসোর্স আপ টু প্রজেক্ট 3।
আর লাস্টে হচ্ছে যে অল রিসোর্সেস আর ইউজ আপ টু প্রজেক্ট 4। ঠিক আছে, 4 মানে একটা ধরো আমাদের লাস্ট মেনশন করা হয়তো আমাদের, সরি আমাদের তো 4টে প্রজেক্ট আছে সেটাই সেই জন্য 4 লেখা লেখা আছে, আর রিসোর্সেস আপ টু 3 আছে, তাই তার মানে লাস্ট যে ভার্টেক্স আছে সেইখানে কিন্তু আমরা সমস্ত আমাদের যে রিসোর্স আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করে দেবো, এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে এইভাবে ভার্টেক্স লেখা, তো ভার্টেক্স লেখার কোনো প্রবলেমই না, তোমার দেখো সব সিমেট্রিক্যালি লিখে দিয়েছে ভার্টেক্স এর নামগুলো। ভার্টেক্স নেমিং হচ্ছে ভেরি সিম্পল। এবার হচ্ছে যে এজ যেগুলো আমরা কানেকশন করছি সেই এজ কানেকশনটা ইম্পর্টেন্ট না, তাদের ওয়েট গুলো দেওয়া, তো সেগুলো খুব একটা টাফ না, একটু বুঝে নিলেই হবে। আবার না বুঝেও আমরা করতে পারি, কিভাবে না বুঝে করছি সেটা দেখো আমি বলছি, কিন্তু বুঝে করবে তাহলে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট দেখো যে এস থেকে আমাদের ধরো ফার্স্ট যে ফেজ আর কি, ফার্স্ট যে আমাদের স্টেজ, সেখানে যে এজ গুলো গেছে সেই এজ গুলো ডাইরেক্টেড এজ লেখা হয়েছে এবং তাদের ওয়েট গুলো হচ্ছে 0, 5, 7, 12। মানে কি না, তো আমরা যদি ধরো একদম জিরো রিসোর্সে যদি 1 নাম্বার প্রজেক্টে ইউজ করি, মানে কোনো রিসোর্স আমরা 1 নাম্বার প্রজেক্টে ইউজ করছি না, তাহলে কি লাভ হবে? 0 লাভ হবে। আর কোনো টাকা যদি ইনভেস্ট না করো তাহলে তো প্রফিট হবে না, সেই জন্য আমরা ওই কালামটা, জিরো কালামটা ইন্ট্রোডিউসও করেছি ওই টেবিলে, আর সেটাকে এখানে মেনশন করছি। যদি মনে করো যে রিসোর্স 1 যদি আমরা প্রজেক্ট 1 ইউজ করি তাহলে 5 লাখ, আমরা লাখ বলে বলেছিলাম, সে 5 লাখ রুপিস প্রফিট হবে। সেই জন্য এস থেকে V11 এর এজ ওয়েট হচ্ছে 5, আর V21 এর এজ ওয়েট 7। কেন না, তো আমরা যদি 2 রিসোর্সেস যদি ইউজ করি, দুটো রিসোর্স যদি ইউজ করি প্রজেক্ট 1 এ, মানে 2 কোটি টাকা যদি আমরা প্রজেক্ট 1 এ যদি ইনভেস্ট করি তাহলে আমাদের 7 কোটি টাকা, 7 লাখ টাকা লাভ হবে। আর যদি ধরো আমরা 3টে রিসোর্স মানে 3 লাখ কোটি টাকায় যদি প্রজেক্ট 1 এ ইনভেস্ট করি তাহলে 12 লাখ টাকা লাভ হবে। এটা দেখো এই টেবিলে আছে, এই যে টেবিলে দেখো। ঠিক আছে, তাহলে ফার্স্ট রো যেটা আছে দেখো, ফার্স্ট রো মানে প্রজেক্ট 1, তাহলে প্রজেক্ট 1 এ যদি আমরা 0 রিসোর্স ইউজ করি তাহলে 0 লাভ হবে, যদি একটা রিসোর্স ইউজ করি 5 লাভ হবে, দুটো যদি ইউজ করি তাহলে 7 লাখ বলতে পারো, 7 আমাদের প্রফিট, আর 3টে রিসোর্স যদি ইউজ করে আছে 12। তাহলে প্রজেক্ট 1 এ যে ওয়েট 0, 5, 7, 12 সেগুলো আমরা এখানে এজ ওয়েটে লিখেছি 0, 5, 7, 12। ওকে, এটা হচ্ছে ভেরি সিম্পল। এরপরে দেখো হচ্ছে যে ফেজ, সরি স্টেজ 1 থেকে স্টেজ 2 তে যে ওয়েট গুলো আছে সেগুলো দেখো, যে V01 থেকে আমরা কি করছি, V02 তে এজ করেছি, 01 থেকে 1, 2, 1, 2, 2, 3, 2 সবাইতে আমরা এজ দিয়েছি। কেন দেওয়া হচ্ছে দেখো, V01 মানে হচ্ছে এই পর্যন্ত আমরা কোনো রিসোর্স ইউজ করিনি, তার মানে আমরা কি করতে পারি, ফার্দার আমরা যে প্রজেক্ট 2 আছে সেখানে আবার আমরা 0 রিসোর্স ইউজ করতে পারি, 1 রিসোর্স ইউজ করতে পারি, 2 রিসোর্স ইউজ করতে পারি, 3টে রিসোর্স ইউজ করতে পারি। মানে প্রজেক্ট স্টেজ 1 পর্যন্ত বা প্রজেক্ট 1 এ আমরা কোনো রিসোর্স ইউজ করিনি, মানে পুরো টাকাই আমার হাতে আছে, তাহলে আমরা কি প্রজেক্ট 2 তে আমরা কোনো টাকা আবার ইনভেস্ট করলাম না, প্রজেক্ট 3 এর জন্য রেখে দিলাম। প্রজেক্ট 2 এ আমরা 1 কোড আমরা ইউজ করতে পারি, বা প্রজেক্ট 2 তে আমরা 2 কোড ইনভেস্ট করতে পারি, বা প্রজেক্ট 2 তে আমরা 3 কোড আমরা ইনভেস্ট করতে পারি। আর এই হচ্ছে অল পসিবিলিটিস। সেই জন্য আমরা দেখো যে V01 এর সাথে সমস্তগুলোর এজ নিয়েছি এবং তাদের এজ ওয়েট কত হচ্ছে দেখো, যে এখানেও যদি আবার আমরা 0 রিসোর্স ইউজ করি তাহলে প্রফিট হবে 0, সেই জন্য ফার্স্ট এজটা হচ্ছে 0, মানে V01 to 02, মানে কোনো রিসোর্স আবার ইউজ করছে না, সেই জন্য হচ্ছে 0। এবার 01 থেকে দেখো 1, 2 তে কেন 3 হচ্ছে, তার মানে হচ্ছে যে এইখানে 01 থেকে 1, 2 পর্যন্ত, মানে এখানে হচ্ছে 1 আমরা রিসোর্স ইউজ করছি, টু প্রজেক্ট 2, এটা মাথায় রাখতে হবে যে একটাই রিসোর্স 2 তে ইউজ করছি, তাই 3। একটা রিসোর্স আমরা দুটো রিসোর্স আমরা প্রজেক্ট 2 তে ইউজ করব, সেই জন্য হচ্ছে 6, 8, আর 3টেই রিসোর্স প্রজেক্ট 2 তে ইউজ করব, সেই জন্য 8। এই ভ্যালুগুলো কোথায় পাচ্ছি না, তো দেখো সেকেন্ড রোতে পাবো, সেকেন্ড রো দেখো আছে 0368, 0368, এখানে দেখো আছে 0368। এটা ক্লিয়ার, কারণ হচ্ছে স্টেজ 1 পর্যন্ত আমরা কোনো রিসোর্স ইউজ করিনি, সেই জন্য পসিবিলিটিস হচ্ছে 0, 3, 6 or 8। এরপরে দেখো যে V11 থেকে আমরা যখন এজ গুলো নিচ্ছি, তো সেখানে দেখো কি হলো, যে V11 থেকে যখন এজ গুলো আমরা নিচ্ছি তখন কি করছে না, তো একটা রিসোর্স অলরেডি ইউজ হয়ে গেছে। এখানে মাথায় রাখতে হবে যে একটা রিসোর্স আমাদের প্রজেক্ট 1 এ ইউজ হয়েছে,
তাহলে আমাদের হাতে কি থাকছে যে জিরো রিসোর্স আমরা ইউজ করতে পারি ফর প্রজেক্ট টু, এটা হতে পারে মানে প্রজেক্ট টু তে আর কিছু আমরা ইউজ করলাম না। তো সেই জন্য দেখো V12 মানে হচ্ছে যে এই ভার্টেক্স পর্যন্ত আমরা একটাই রিসোর্স ইউজ করেছি, সেই জন্য তার নাম হচ্ছে V12, মানে প্রজেক্ট টু পর্যন্ত আমরা একটাই মাত্র রিসোর্স ইউজ করেছি, তাই জন্য ভার্টেক্সের নাম হচ্ছে 12। সেই যে একটা আমরা রিসোর্স ইউজ করছি সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ানে, যার ওয়েট হচ্ছে 5, সেই জন্য এরপরে আমরা জিরো রিসোর্স ইউজ করলাম, সেই জন্য জিরো ওয়েট হলো। তারপরে আমরা যদি দুটো রিসোর্স ইউজ করে ফেলি মানে প্রজেক্ট টু তে তাহলে কি হবে দেখো, প্রজেক্ট ওয়ানে একটা রিসোর্স ইউজ করেছি, আর প্রজেক্ট টু তে আমরা কি করতে পারি আর একটা রিসোর্স আমরা ইউজ করতে পারি, সেই জন্য টু রিসোর্সেস এর জন্য আমাদের হচ্ছে টু টু। আর কি করতে পারি মানে প্রজেক্ট টু তে আমরা তিনটে রিসোর্স ইউজ করে ফেলতে পারি আর কি, সেই জন্য আমাদের দেখো এখানে হচ্ছে 6 অবধি হয়েছে। কিন্তু এখানে দেখো ব্যাপারটা যেটা হচ্ছে দেখো যে V32 মানে হচ্ছে তিনটে রিসোর্স ইউজ হয়ে যাচ্ছে। তার মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা রিসোর্স আমাদের কিন্তু ফার্স্ট প্রজেক্ট ইউজ হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কি 2। তার মানে আর আমাদের ধরো 2 কোটি টাকা আছে, 1 কোটি টাকা যদি প্রজেক্ট ওয়ান ইনভেস্ট হয়ে যায় তাহলে আমাদের হাতে পড়ে থাকছে ম্যাক্সিমাম 2 কোটি টাকা। সেই 2 কোটি টাকার মধ্যে 0 কোটি টাকা প্রজেক্ট টু তে অ্যাসাইন করতে পারি, 1 কোটি টাকা প্রজেক্ট টু তে অ্যাসাইন করতে পারি, আর 2 কোটি টাকা প্রজেক্ট থ্রি তে অ্যাসাইন করতে পারি, প্রজেক্ট টু তে অ্যাসাইন করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা, মানে 1 কোটি টাকা অলরেডি প্রজেক্ট ওয়ান অ্যাসাইন হয়েছে, আর হাতে পড়ে থাকছে 2 কোটি টাকা, তার মানে ম্যাক্সিমাম আমরা 2 কোটি টাকা পর্যন্ত প্রজেক্ট টু তে অ্যাসাইন করতে পারি। তো সেই জন্য 0 কোটি টাকা অ্যাসাইন করতে পারি, আর 1 কোটি টাকা আর 2 কোটি টাকা। সেই জন্য তাদের যে ধরো আমাদের প্রফিট সেটা আইদার 0 হবে, আর 3 হবে, আর 6 হবে। সেই জন্য এখন টেবিলে তাই আছে যে 0, 3, 6, 8 কিন্তু আমরা লিখছি না। 8 মানে কি 3 কোটি টাকায় যদি আমরা ইউজ করি তাহলে 8 প্রফিট হবে, কিন্তু 3 কোটি টাকা তো নেই, কারণ 1 কোটি টাকা অলরেডি আমরা প্রজেক্ট ওয়ানে ইউজ করে ফেলেছি। সেই জন্যই দেখো V11 থেকে যে তিনটি এজ হচ্ছে সেই জন্য আইদার 0, 1 আর 2, তাদের যে কস্ট সেটা লেখা। এবার V21 থেকে যে এজ বেরোচ্ছে দেখো, V21 মানে কি 2 কোটি টাকা প্রজেক্ট ওয়ানে অলরেডি ইনভেস্টেড, তাহলে আমাদের হাতে কি পড়ে থাকবে না, তো আর 1 কোটি টাকা হাতে আছে। সেই 1 কোটি টাকা আমরা কি করতে পারি না, তো প্রজেক্ট টু তে অ্যাসাইন করতে পারি, নাও করতে পারি। তো সেই জন্য যদি ধরো না আমরা ইনভেস্ট করি প্রজেক্ট টু তে, আর কোনো টাকা ইনভেস্ট করলাম না, তাহলে আমরা কি করছি না, তো V21 থেকে 22 আমরা ইউজ করলাম উইথ জিরো প্রফিট, আর 1 কোটি টাকা যেটা আমাদের হাতে পড়ে আছে তাহলে সেখান থেকে আমাদের লাভ কত হবে, যদি প্রজেক্ট টু তে অ্যাসাইন করি লাভ হবে 3 কোটি টাকা, সেই জন্য 3 ওয়েট হলো। বুঝতে পারছো, মানে ওই যে আগে যেমন 036 ছিল এখন 03 হলো। এরপরে দেখো যে V31 থেকে 32 তে যখন আমরা এজ করছি তখন কি দাঁড়াচ্ছে, 31 মানে কি না, তো এখানে অলরেডি আমরা তিনটে রিসোর্স ইউজ করেছি, মানে 3 কোটি টাকা অলরেডি আমরা প্রজেক্ট ওয়ানে ইনভেস্ট করে দিয়েছি, হাতে আর টাকা নেই। সেই জন্য আমাদের গ্রাফটা কমপ্লিট করার জন্য আমরা এখানে একটা এজ লিখেছি উইথ জিরো ওয়েট। মানে এখানে দেখো যে V33 পর্যন্ত মানে অলরেডি 3 কোটি টাকা আমরা ইউজ করে ফেলেছি, হাতে 1 পয়সাও নেই। সেই জন্য প্রজেক্ট টু বলো, প্রজেক্ট থ্রি বলো, প্রজেক্ট ফোর বলো, যেখানেই বলো আমরা কোনো টাকা আর ইউজ করবো না। তো সেই জন্য V31 থেকে 32 তে যে এজ করলাম তার ওয়েট হচ্ছে 0। তো এখানে যদি আমরা কিছু না ভেবে যদি লিখে দেখো তাহলে প্রথম ভার্টেক্স থেকে 01 থেকে আমাদের 4টে এজ এলো, ওই রোতে যে 4টে ওয়েট আছে 0, 3, 6, 8 পুরোটা লিখে দিলাম। তারপরে V11 থেকে 3টে এজ, মানে উপরের এজটা বাদ চলে গেল, উপরের ভার্টেক্সটা সেম লেভেল থেকে 3টে এজ করলাম, তাহলে আমরা ওই টেবিলে প্রথম যে 3টে ভ্যালু সেটা লিখে দিয়েছি। তারপরে ধরো 21 থেকে আমরা যে আবার কি করছি, সেম লেভেল থেকে আমরা দুটো এজ করলাম, মানে একটা করে এজ কমে যাচ্ছে। আর হচ্ছে যে তোমার টেবিল থেকে যে ভ্যালুস গুলো আমরা নেব সেগুলো হচ্ছে প্রথম থেকে সার্টেন ভ্যালু পর্যন্ত নিচ্ছি। তো এগুলো সিমেট্রি দেখে মুখস্থ রাখা খুব সহজ, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এই ধরনের যেভাবে বলছি। এবার ধরো ফেজ টু তে চলো, 02 থেকে দেখো, 02 থেকে আমাদের 4টেতে আমাদের পসিবিলিটি থাকবে। কেন দেখো 02 পর্যন্ত মানে হচ্ছে যে এই 02 ভার্টেক্স পর্যন্ত আমরা একটাও রিসোর্স ইউজ করে দিই, 02 ভার্টেক্স পর্যন্ত একটাও রিসোর্স ইউজ করে, তার মানে কি আমাদের পুরো রিসোর্স আছে, পুরো টাকা আমার হাতে আছে, মানে হচ্ছে সেকেন্ড প্রজেক্ট পর্যন্ত কোনো টাকা খরচ করা হয়নি। তার মানে আমরা থার্ড প্রজেক্টে আমরা 0 টাকা খরচ করতে পারি, আমরা ধরো কত হচ্ছে মানে 0 প্রফিট হতে পারে। আর আমরা ধরো 01 থেকে 02 থেকে 13 তে এস যেটা করছি সেটা মানে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা এখানে ধরো এখানে আমাদের তো 0 অব্দি খরচ হয়েছে, কোনো খরচ হয়নি, তার মানে আমরা 1 crore রুপিস থার্ড প্রজেক্টে অ্যাসাইন করতে পারি।
আমরা এখান থেকে ধরো 2 কোটি টাকা থার্ড প্রজেক্ট ইউজ করতে পারি, 3 কোটি টাকা থার্ড প্রজেক্টে ইউজ করতে পারি। সেই জন্য এজ গুলো হলো যে করেসপন্ডিং প্রফিট থার্ড রোতে যে প্রফিট গুলো আছে সেগুলো অ্যাসাইন করা। সিমিলারলি 1 টু মানে কি 1 কোটি টাকা ইনভেস্টেড হয়েছে, তার বাকি আছে কত না, তো 2 কোটি টাকা। তো তার মধ্যে আমরা ধরো আবার 0 কোটি টাকা ইউজ করলাম, তার মানে 1 কোটি টাকায় থার্ড প্রজেক্ট অব্দি থাকলো। 1 কোটি টাকা আমরা ধরো আবার থার্ড প্রজেক্ট ইউজ করতে পারি, তো তার জন্য প্রফিট হবে 4, সেটা আমরা লিখেছি। আবার 2 কোটি টাকা আমরা ধরো থার্ড প্রজেক্ট ইউজ করতে পারি, তার প্রফিট হচ্ছে 10। ঠিক আছে। সিমিলারলি যখন 2 থেকে যখন 2 ভার্টেক্স মানে অলরেডি আমরা এখানে 2 কোটি টাকা ইউজ করেছি সেকেন্ড প্রজেক্ট পর্যন্ত, তাহলে আমাদের হাতে 0 টাকা থাকতে 0 টাকা আমরা ইউজ করতে পারি তোমার প্রজেক্ট 3 তে, কিংবা 1 কোটি টাকা আমরা ইনভেস্ট করতে পারি প্রজেক্ট 3 তে। সেই জন্য তাদের যে করেসপন্ডিং প্রফিট 0, 4, 0 and 4 ইউনিট সেগুলো আমরা এখানে লিখলাম এজগুলোতে। লাস্টলি দেখো কি হচ্ছে যে 3 টু মানে কি, তো আমাদের 3 টু মানে হচ্ছে 3 কোটি টাকা অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি প্রজেক্ট 2 পর্যন্ত, মানে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 টোটাল মিলিয়ে আমরা 3 কোটি টাকা অলরেডি ইনভেস্টেড করেছি। সেই জন্য আমার হাতে টাকা নেই, সেই জন্য যে এজ হচ্ছে 3 থেকে 2 থেকে 3 পর্যন্ত, দ্যাট শুড বি 0। এই হচ্ছে ধরো তার মানে ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজের এজ যেভাবে করা হচ্ছে, সিমিলারলি সেকেন্ড ফেজ থেকে থার্ড ফেজের এজ গুলো একই টেকনিকে আমরা করলাম। লাস্টেরটা হচ্ছে ডিফারেন্ট, লাস্টেরটা ডিফারেন্ট মানে এখানে আবার একটু বোঝার ব্যাপার। মানে এই যে ফেজ গুলো আছে, মানে থার্ড যে আমরা ফেজ পেয়েছি বা স্টেজ পেয়েছি, সেখান থেকে সমস্ত ভার্টেক্স গুলো লাস্ট যে ধরো ভার্টেক্স থাকবে টি ভার্টেক্স সেখানে কানেক্ট, কিন্তু এজ ওয়েট গুলো দেখো হচ্ছে উল্টো রিভার্স ওয়েট। আগের গুলো থেকে টেবিলে প্রথম থেকে শেষ অব্দি ছিল, মানে কোনো রো যখন ভ্যালুস গুলো আমরা নিচ্ছিলাম ফার্স্ট থেকে লাস্টের দিকে ছিল, কিন্তু এইখানে দেখো টেবিলে আমরা আবার যাচ্ছি, টেবিলে দেখো এখানে রিভার্স হয়ে গেছে। থার্ড প্রজেক্ট পর্যন্ত 0, 4, 10, 13 করে লিখেছি, আর ফোর্থ চড়তে দেখো আমাদের কি আছে না, তো 0, 3, 4, 6 আছে, কিন্তু ওখানে দেখো গ্রাফে উল্টো ভাবে লেখা হয়েছে 6, 4, 3, 0। কেন এরকম হলো সেটা বোঝার চেষ্টা করো। যখন V03 তে আমরা এসেছি, তার মানে 0 টাকা থার্ড প্রজেক্ট পর্যন্ত ইনভেস্ট হয়েছে। তার মানে আমরা ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট, থার্ড প্রজেক্ট, 3টে প্রজেক্ট আমরা কনসিডার করেছি, কিন্তু একটা টাকাও কোনো প্রজেক্টে ইনভেস্ট করিনি। তার মানে এই স্টেজে এসে V03 পর্যন্ত এসে আমাদের হাতে কত টাকা আছে, পুরো টাকাটাই আছে, পুরো 3 কোটি টাকা আমাদের হাতে আছে, যেহেতু আমরা থার্ড প্রজেক্ট পর্যন্ত 1 টাকাও ইনভেস্ট করিনি। তার মানে পুরো টাকাটাই এবার আমরা ফোর্থ প্রজেক্টে ইনভেস্ট করতে পারি। সেই জন্য তার যে করেসপন্ডিং প্রফিট হবে সেটা আমরা লিখেছি 6। মানে ফুল অ্যামাউন্ট, ফুল 3 crore rupees is to be assigned for the project 4। সেই জন্য মানে বুঝতে পারছো কনসেপ্টটা, যে থার্ড প্রজেক্ট পর্যন্ত 1 টাকাও খরচ করিনি, তার মানে পুরো টাকাই আমাদের হাতে আছে, ফুল অ্যামাউন্ট মানি উই ক্যান ইনভেস্ট টু দ্য প্রজেক্ট 4। সেই জন্য V34 মানে কি হচ্ছে, 34 মিনস হচ্ছে যে 3 crore rupees, মানে অলরেডি 3 রিসোর্সেস আর ইউজড আপ টু প্রজেক্ট 4, সেটা বোঝানোর জন্য V34 করা আছে, নট 04। 34 মানে ফুল অ্যামাউন্ট মানি তোমার ইনভেস্ট হয়ে যাবে। সিমিলারলি ধরো V13 থেকে যখন টিতে আমরা আসছি, 34 এ যখন আসছি, তখন কি হচ্ছে না, তো 13 মানে 1 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে বা একটা রিসোর্স ইউজ হয়েছে, তার বাকি কত থাকছে 2 কোটি টাকা। তাই সেই 2 কোটি টাকা যদি আমরা ফোর্থ প্রজেক্টে ইউজ করি, তাহলে তার দেখবে প্রফিট 4 ইউনিট আছে। বুঝতে পারছি, 1 কোটি টাকা থার্ড প্রজেক্ট পর্যন্ত ইনভেস্ট হয়েছে, বাকি আছে 2 crores, সেটা ইউজ হচ্ছে। V323 থেকে যখন আমরা 334 এ আসছি, তখন কি হচ্ছে 23 মিনস 2 crore rupees has been assigned or invested, তার বাকি থাকছে 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকা আমরা ফোর্থ প্রজেক্টে অ্যাসাইন করব, তার জন্য প্রফিট হচ্ছে ধরো 3 ইউনিট বলা আছে। আর লাস্টে দেখো 33 যখন আমরা করছি, 33 মানে কি অলরেডি 3টে রিসোর্সই ইউজ হয়ে গেছে, 3টে রিসোর্সই আমাদের থার্ড প্রজেক্ট পর্যন্ত আমরা ইউজ করে ফেলেছি, তার মানে 3 কোটি টাকা অলরেডি ইনভেস্টেড আপ টু প্রজেক্ট 3। তার মানে ফোর্থ প্রজেক্ট পর্যন্ত কোনো টাকা আমাদের হাতে নেই, সেই জন্য এটার হচ্ছে তোমার এজ ওয়েট হচ্ছে 0 ইউনিট। সেই জন্য এটা কিন্তু উল্টে গেছে, পুরো রিভার্স হয়েছে, কারণ যুক্তিটা হচ্ছে এরকম যে ধরো থার্ড ফেজ অবধি আমাদের কত কত আমাদের কোন কোন ভার্টেক্স পর্যন্ত কত টাকা বা কত রিসোর্সেস ইউজ হয়েছে সেটা আমরা পেয়েছি, আর বাকিটা আমরা ফোর্থ প্রজেক্টে আমরা ইনভেস্ট করি। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এইভাবে এই কনসেপ্টে আমরা গ্রাফটা পেয়েছি। এবার দেখো গ্রাফটা পাওয়ার যে দুটো টেকনিক, দুটো স্টেজ, মানে হচ্ছে একটা হচ্ছে ভার্টেক্স গুলোকে কিভাবে তুমি লিখবে সেটা এখানে বর্ণনা করা আছে। ভার্টেক্স কানেকশন ইজ ভেরি সিম্পল, কিন্তু এজের যে ওয়েট গুলো অ্যাসাইন করা আছে সেটা তার ওই যে পরের স্লাইডে করা আছে।
কিভাবে আমরা ধরো যে এজ ওয়েট অ্যাসাইন করছি, যেটা আমি এক্সপ্লেন করলাম, সেইটা এইখানে লেখা আছে এটাতে। যদি ভুলে যাও তাহলে এখান থেকে পড়ে নেবে, আর আদারওয়াইজ আমি এক্সপ্লেন করলাম, একটু যদি মনে রাখতে পারো তাহলে বেটার। আদারওয়াইজ কি হবে, নেক্সট স্লাইডে যেভাবে বলা আছে সেই টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এই গ্রাফটা ড্র করবো। মানে আমরা ভার্টেক্সে কোনো ওয়েট থাকছে না, বাট উই আর অ্যাসাইন দ্য ওয়েট টু দ্য এজেস। এবার দেখো আমাদের কি হচ্ছে না, তো এই যে গ্রাফ আছে সেই গ্রাফ থেকে আমরা বার করব ম্যাক্সিমাম প্রফিট। তো এখানে কি আছে দেখো, যত পসিবিলিটিস ইনভেস্টমেন্টে যত কম্বিনেশন হয়, যত পসিবল কম্বিনেশন হতে পারে, যে প্রজেক্ট ওয়ানে এত টাকা দিলাম, প্রজেক্ট টু তে এরকম দিতে পারি, প্রজেক্ট থ্রি তে এরকম দিতে পারি, প্রজেক্ট ফোর এরকম দিতে পারি, যত পসিবল কম্বিনেশন পুরো ব্যাপারটা কিন্তু এই গ্রাফে আছে। মানে টেবিল দেখে দেখে বিভিন্ন কম্বিনেশন করে তো আমরা অ্যান্সার বার করতে পারি। অল দিস কম্বিনেশন আর রিফ্লেক্টেড ইন দিস multi-stages graph. So this is the beauty of this graph, or the what we can say যে তুমি যে ম্যানুয়ালি বিভিন্ন ভাবে চেক করবে, বিভিন্ন কম্বিনেশন করে চেক করবে, দ্যাট ওয়ান ইজ রিটেন হিয়ার। তার মানে অল্টারনেটিভ যত পসিবিলিটি সেটা তোমাকে ওইভাবে ভাবতে হবে না। গ্রাফটা কনস্ট্রাকশন করার টেকনিকও খুব সোজা, ভার্টেক্স গুলোকে স্ট্রেট ফরওয়ার্ড লিখে দিবে, প্রত্যেকটার জন্য 0 থেকে শুরু, আর লাস্ট ইনভেস্টমেন্ট অফ দি রিসোর্স অফ দি ভার্টেক্স এর নাম্বার আছে। তো ভার্টেক্স ড্র করা হচ্ছে সিম্পল, সোজা কাজ। শুধুমাত্র এজ ওয়েট গুলো দেখো টেবিল দেখে পরপর বসাও, সেটাও ইজিলি আমরা বসাতে পারি। তো একবার ব্যাপারটা বুঝে নিলে কিভাবে হচ্ছে সেটা যদি বুঝে নাও, তাহলে উই ক্যান কনস্ট্রাক্ট দিস গ্রাফ ইজিলি। অল্টারনেট পসিবিলিটিস ভাবতে হবে না, পসিবিলিটিস মিস হয়ে গেলে কিনা ভাবতে হবে না। তো এই গ্রাফটা আমরা পেলাম। এখন এই গ্রাফ থেকে কি বার করলে পারে, একটা তো গ্রাফ হলো, এই গ্রাফের কি বার করলে পারে আমাদের আলটিমেট অ্যান্সারটা পাওয়া যাবে, সেটা আমাদেরকে এবার বলতে হবে বা ভাবতে হবে। তাহলে মাল্টি স্টেজ গ্রাফের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে মাল্টি স্টেজ গ্রাফে আমরা শর্টেস্ট ডিস্টেন্স আমরা বার করেছিলাম। এইখানে এই গ্রাফেও কি বার করলে পারে আমরা অ্যান্সার পাবো। কারণ এখানে দেখো আমাদের কি বলা চাইছে, যে আমাদের চাইছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট ফর দ্য ইনভেস্টমেন্ট অফ দ্য রিসোর্সেস। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বার করলে অ্যান্সারটা পাবো এবার বলো। যেটা আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে আমার একটা কোশ্চেন থাকবে, তার অ্যান্সারটা বলতে হবে। তো সেটা আবার একটু বলার চেষ্টা করো, যে গ্রাফ থেকে আমরা কি বার করলে আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। স্যার ম্যাক্সিমামটা বের করতে হবে, ম্যাক্সিমাম ডিসটেন্স এবার বার করতে হবে, কারণ ম্যাক্সিমাম আমরা প্রফিট চাই, সেই জন্য আমাদের ম্যাক্সিমাম ডিসটেন্স চাই। তো এটা হচ্ছে আমাদের আলটিমেট কনক্লুশন। একদম ঠিক কথাই বলেছো। তো এখানে আমি দেখতে পাচ্ছি 5 আর 10 এইটা নিলে ম্যাক্সিমামটা পেয়ে যাবো, মানে 15। আচ্ছা দেখি তাহলে। তাহলে দেখো আমাদের যে ডিনামিক প্রোগ্রামিং টেকনিক যদি এই গ্রাফের উপরে আমরা করি, মানে বেসিক্যালি যে গ্রাফ পর্যন্ত করলাম সেটা কিন্তু ডিনামিক প্রোগ্রামিং না। যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে আমরা মাল্টি স্টেজ গ্রাফে রিপ্রেজেন্ট করলাম, বুঝতে পেরেছো? প্রবলেম ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ মাল্টি স্টেজ গ্রাফ। এখন এই মাল্টি স্টেজ গ্রাফ থেকে কি বার করলে পারে আমরা আলটিমেট অ্যান্সারটা পাবো, সলিউশন, আমাদের অরিজিনাল যে প্রবলেম আছে তার যে সলিউশন পাবো, সেটা আমাদের এবার ভাবতে হবে। তো সেটার জন্য যা বলেছে যে ম্যাক্সিমাম পাথ আমাদের বার করতে হবে। ম্যাক্সিমাম পাথ অ্যাকচুয়ালি দ্য ওয়েট অফ দ্য ম্যাক্সিমাম পাথ রিপ্রেজেন্টস দ্য আলটিমেট প্রফিট। তো সেই জন্য আমাদের যে ধরো ডিনামিক প্রোগ্রামিং করতে গেলে কি করতে হয়, একটা আমাদের ফাংশনাল ইকুয়েশন থাকতে হয়। তো সেই জন্য দেখো এখানে লেখা আছে এফ জে এস জে ইকুয়াল টু ম্যাক্স ওভার ডিজে অফ ডিজে প্লাস এফ জে মাইনাস ওয়ান এস জে মাইনাস ওয়ান। তো এইরকমই তো এক্সপ্রেশন আমাদের ওখানেও ছিল, তাই না? আমরা যে লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম সেখানে মিন ছিল, মিন ওভার ডিজে ছিল, এখানে ম্যাক্স ওভার ডিজে আছে। ব্যাস এই হচ্ছে আমাদের ধরো ফাংশনাল রিলেশন। আগে যে টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, যে টেবিল টেবিল করে করে, এক্স্যাক্টলি যদি আমরা সেম টেবিল ইউজ করি, সেম টেকনিক যদি অ্যাপ্লাই করি, দেন উই উইল গেট দ্য maximum value of the path as well as we can find out the path also. তো সেই সলিউশনটা এখানে কিন্তু আর দেখানো নেই, বুঝতে পেরেছো? সলিউশনটা দেখানো নেই কারণ সেটাও তো দেখছিলে যে ওটাও তো অনেকগুলো স্টেপস আছে, সেটা সেম স্টেপস আমরা রিপিট করে নিই। তো সেই টেকনিক যদি আমরা ইউজ করি তাহলে আমরা এই অ্যান্সারটা পাবো। এখন বলা আছে যে এস থেকে V11 টু V12 V33 অ্যান্ড টি, সেই পাতে যে ওয়েট গুলো আছে, এজের যে ওয়েট গুলো, তাদের সাম করলে পাওয়া যাচ্ছে 5 প্লাস 0 প্লাস 10 প্লাস 0 ইকুয়াল টু 15 ইউনিট। তো আবার আমরা ডায়াগ্রামে যাই, দেখো V11 1 2 3 3, 11 মানে এইটা 11, তারপরে কি বললাম জানো, 11 এর পরে কত, 12,
1 1 দেন 1 2 দেন 3 3। এই 1 1 দেখো, তার মানে এস থেকে 1 1 দেন 1 2 দেন V33। কত 3 3, হ্যাঁ 1 2 দেন 3 3 দেন হ্যাঁ টি। তো এই হচ্ছে আমাদের পাথ, এস টু 1 1 দেন 1 2 দেন 3 3 দেন টি। তাহলে এস থেকে 1 1 এর ওয়েট দেখো 5 ইউনিট, তার মানে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেখানে কনক্লুশন হচ্ছে যে 1 crore rupees is to be invested in project 1। প্রজেক্ট 1 এ 1 কোটি টাকা ইনভেস্ট করা হবে, তারপরে প্রজেক্ট 2 তে 0, বুঝতে পেরেছো, 1 2 তে চলে গেলাম, তার মানে 0 ইনভেস্টেড। তারপরে আমরা চলে এলাম 3 3 তে। 3 3 তে মানে দেখো কি আছে না, তো এখানে 1 1 2 মানে কি 1 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে এই পর্যন্ত। 3 3 তে চলে এলাম মানে কি, তাহলে আর 2 কোটি টাকা হলো, তাহলে 2 কোটি টাকা আমরা প্রজেক্ট 3 তে অ্যাসাইন করছি, প্রজেক্ট 3 তে আমরা অ্যাসাইন করছি 2 কোটি টাকা। আর বাদ বাকি কি থাকছে, আর তো থাকছে না, হাতে থাকছে না, 3 3 তে আমরা পৌঁছে গেছে, তার মানে 0 কোটি টাকা ইউজ হচ্ছে প্রজেক্ট 4। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে 1 কোটি টাকা প্রজেক্ট 1 ইনভেস্ট হচ্ছে, আর আমাদের হচ্ছে রিমেনিং 2 crore rupees ইজ ইনভেস্টেড টু প্রজেক্ট 3। তো সেই জন্য এই দুটো প্রজেক্টে ইনভেস্ট হচ্ছে, বাকিতে আর ইনভেস্ট হচ্ছে না। দ্যাট মিন্স আওয়ার সলিউশন ইজ দিস ওয়ান। দ্যাট ইজ লাস্ট লাইনে লেখা আছে, দ্যাট ইজ one resource is allocated for the project 1 and 2 resources are allocated to the project 3 and the corresponding profit is 15 unit। তো এখানে 1 রিসোর্স বলে আমরা বলছি, কারণ আমরা তো এইভাবে বলছি রিসোর্স 1, রিসোর্স 2, রিসোর্স 3, কিন্তু এটা ভালো বোঝা যায় যদি তুমি এইভাবে ভাবো 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা। সেই জন্য আমি ওইভাবে বললাম যে 1 কোটি টাকা একটা প্রজেক্ট ইউজ করবো, 2 কোটি টাকা 2 নাম্বার প্রজেক্ট ইউজ করবো, এইভাবে বলা হচ্ছে। কিন্তু আমরা এখানে আলটিমেট যে অ্যান্সার পাচ্ছি সেই অ্যান্সারটাতে বলা হচ্ছে যে 1 রিসোর্স মিন্স 1 crore rupees is allocated for project 1 and remaining 2 crore rupees is allocated to the project 3। এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে আমরা দুটো রিসোর্স আর একটা রিসোর্স বলে আমরা বলেছি অ্যান্সার। এটাও দেখো খুব ইন্টারেস্টিং তোমার ইয়ে কি বলে আমরা বলতে পারি যে প্রবলেম। এটাও আমাদের ইন্টারেস্টিং তোমার প্রবলেম, কারণ হচ্ছে যে আমরা মাল্টি স্টেজ গ্রাফ পুরো থিওরিটিক্যালি আমরা পড়েছিলাম, সেই ব্যাপারটা আমরা এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন হিসেবে দেখলাম। আবার আমরা এখানেও আবার দেখছি যে এই রিসোর্স অ্যালোকেশন প্রবলেমও আবার বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যায়, তাই না? যে আমরা বললাম যে আমার তোমার যদি জমি থাকে সেই জমিগুলোকে কোন কোন কাজে তুমি ব্যবহার করবে, কি কি ধরনের চাষ করবে, সেখানে আমরা এইভাবে হিসাব করতে পারি। তারপরে যদি ধরো আমাদের যদি মানুষজন থাকে, ধরো তোমরা স্টুডেন্ট আছো, তোমাদেরকে দিয়ে আমি কিছু অঙ্ক করাবো, তো কিছু স্টুডেন্টকে দিলাম এক ধরনের অঙ্ক, অন্য কিছু স্টুডেন্টকে দিলাম আরেক ধরনের অঙ্ক, এইভাবে আমরা দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার যে কিছু আমাদের রিসোর্স থাকবে, সেগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা কিছু ধরনের প্রবলেম তাদেরকে ইনভেস্ট করা, অ্যাসাইন করা, এই হচ্ছে ব্যাপার, তাতে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হবে। আবার যদি ধরো লস যদি হয়ে থাকে যে এত কোটি টাকা যদি অমুক জায়গায় করি আমার ম্যাক্সিমাম এত লস হবে, লস অ্যামাউন্ট যদি আমরা লিখে ফেলতে পারি বা জেনে থাকি, বা কস্ট বা খরচ আর কি মনে করি, খরচেরও যদি করি তাহলে সেম টেকনিক আমরা কিন্তু খরচের ক্ষেত্রেও করতে পারি। খরচ হলে আমাদের কি হতে হবে না, তোমাদের হচ্ছে তোমার মিনিমাম বার করতে হবে, ম্যাক্সিমাম না করে মিনিমাম বার করতে হবে। মানে আগে যে অরিজিনাল যে আমরা মাল্টি স্টেজ গ্রাফে মিনিমাম কস্ট ডিস্টেন্স বার করছি সেটা। তো যাই হোক, এনিওয়ে যে এটাও দেখার একটা বিউটি আমরা বলতে পারি, যদি আমরা ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করেছি কিন্তু মাঝখানে আমাদের একটা গ্রাফ এলো, মাল্টি স্টেজেস গ্রাফ এলো, মানে অরিজিনাল যে আমাদের রিসোর্স অ্যালোকেশন প্রবলেম, একটা বিগ ক্লাসেস অফ প্রবলেম, দ্যাট প্রবলেম ইজ সলভ উইথ দ্য হেল্প অফ মাল্টি স্টেজেস গ্রাফ এন্ড দেন ইউজিং দ্য ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক। এটা দুটো জিনিস কিন্তু এখানে ইউজ হচ্ছে টু সলভ দ্য রিসোর্স অ্যালোকেশন প্রবলেম। একটা হচ্ছে গ্রাফ ইউজ করা হচ্ছে, গ্রাফ থিওরি ইউজ করা হচ্ছে, আর একটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং টেকনিক অ্যাপ্লাই করা হচ্ছে। তো প্রবলেমকে কিন্তু এইভাবে ভাবতে হয় এখন, এখন যেহেতু তোমরা বড় হয়ে গেছো আমি, সেই জন্য একটা প্রবলেমকে কি কিভাবে সলভ করা হচ্ছে সেইটা একটা ইনভলভমেন্ট হতে হয়। যে আমাদেরকে কি হয়, অঙ্ক করতে দিলে অঙ্ক করে ফেলো, এই প্রবলেমটা যদি দেওয়া যায় এটা হয়তো সলভ করে ফেলো, কিন্তু এটার মিনিং যেটা থাকছে সেটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কোনো আননোন প্রবলেমকেও সলভ করতে পারবে। যে প্রবলেম আদৌ কোনোদিন সলভ করোনি সেই ধরনের প্রবলেমকেও কিন্তু সলভ করতে পারবে। তো সেই জন্যই আমরা সেই জন্য প্রবলেমগুলোকে ভেবে একটু প্রিপারেশন নিতে হয় বা পড়াশোনা করতে হয় যে হোয়াট ইজ দ্য ইন্টারনাল মিনিং, হোয়াট হাউ উই ক্যান ইউজ দিস টেকনিক টু আদার প্রবলেম লাইক দ্যাট। ঠিক আছে, তো সেটা হচ্ছে সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে আমাদের মডেল 2 আমরা বলছি অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম, অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেম।
তো সেটার জন্য যে মেথড আমরা অ্যাপ্লাই করছি সেটার নাম হচ্ছে ফ্লয়েড অ্যালগরিদম, অনেক সময় ফ্লয়েড ওয়ার্ডশাল অ্যালগরিদম বলে। তো ফ্লয়েড অ্যালগরিদম বলে বেশি পরিচিত। প্রবলেমটা দেখো, অল পেয়ার্স শর্টেস্ট পাথস। তো হচ্ছে এটাও গ্রাফেরই প্রবলেম, গ্রাফ থিওরিতে পড়ে থাকবে। তো এটা আমরা পরে ক্লাসে বলবো। আজকে তো টাইম প্রায় শেষ হয়ে এসছে। তো এখানে কি হচ্ছে দেখো, একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের সমস্ত পেয়ার ওয়াইজ আমরা ভার্টেক্স মানে ভার্টেক্স 1 থেকে যত ভার্টেক্স থাকবে 2 3 4 আপ টু n ভার্টেক্স এর পর্যন্ত ডিসটেন্স কি হবে। তারপরে ধরো ভার্টেক্স 2 থেকে ভার্টেক্স 1 2 3 4 আপ টু লাস্ট ভার্টেক্স কি হবে, 3 থেকে 1 2 3 আপ টু ধরো লাস্ট ভার্টেক্স কি হবে, এরকম ভাবে আমরা ডিসটেন্স বার করে রাখবো। সেটা অনেক জায়গায় আমাদের কাজে লাগে। তো প্রত্যেকটা ভার্টেক্স থেকে অন্য প্রত্যেকটা ভার্টেক্স এর মধ্যেকার শর্টেজ ডিসটেন্স বিভিন্ন জায়গাতে কাজে লেগে থাকে, সেই জন্য আমরা বার করবো। তো তোমরা যেটা পড়েছো সেদিন বলছে যে ডিক্সট্রা অ্যালগরিদম বলে একটা আছে, গ্রাফ থিওরি পড়ার সময় পড়েছো, সেই টেকনিক ইউজ করেও করা যাবে। কিন্তু এখানে যেটা করা আছে সেটা ডিক্সট্রা অ্যালগরিদমের চেয়ে কিন্তু হ্যাঁ আরো ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল ফর্মুলা। এটা হচ্ছে ব্যাপার, ডিক্সট্রা অ্যালগরিদমের যে ফর্মুলা তার চেয়ে এই ফর্মুলাটা হচ্ছে অনেক ইজি। কিন্তু ডিক্সট্রা অ্যালগরিদমের অ্যাডভান্টেজ কি হচ্ছে, ডিক্সট্রা অ্যালগরিদম কিন্তু তুমি দুটো ভার্টেক্সের মধ্যে ডিসটেন্স বার করার জন্য ব্যবহার করতে পারো। একটা ভার্টেক্স থেকে অন্য যত ভার্টেক্স আছে সবার ডিসটেন্স বার করার জন্য ব্যবহার করতে পারো। আবার হ্যাঁ মানে পেয়ার ওয়াইজ যে কোনো পেয়ারের জন্য আমরা অল পেয়ার যে শর্টেজ ডিসটেন্স সেটাও আমরা ডিক্সট্রা অ্যালগরিদম থেকে বার করতে পারি। মানে ডিক্সট্রা অ্যালগরিদম যেটা অলরেডি পড়েছো সেটার ফ্লেক্সিবিলিটি হচ্ছে যে ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট অ্যালগরিদম টু ফাইন্ড ডিফারেন্ট টাইপ অফ শর্টেজ ডিসটেন্সেস। কিন্তু এই অ্যালগরিদমটা হচ্ছে ডিক্সট্রা অ্যালগরিদমের চেয়ে অনেক সোজা, অনেক সিম্পল, but this formula can be used only to find all pair shortest distance. এটা হচ্ছে ব্যাপার, শুধুমাত্র অল পেয়ার শর্টেজ ডিসটেন্সের জন্য এটা ব্যবহার করা যায়, অন্য জন্য করা যায় না। তো এখানে আমরা ধরো কি করব না, তো একটা গ্রাফ যদি থাকে সেই গ্রাফের করেসপন্ডিং আমরা একটা ম্যাট্রিক্স লিখতে পারি। এনি গ্রাফ ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ ম্যাট্রিক্স। তো সেই ম্যাট্রিক্স আবার বিভিন্ন ধরনের হয়, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, ইনসিডেন্ট ম্যাট্রিক্স, কাট সেট ম্যাট্রিক্স, ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্স হয়। তো সেই ম্যাট্রিক্সের মধ্যে আমরা এখানে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স নেব, কিন্তু তারও আবার একটু মডিফিকেশন করে নেওয়া হয়। তো সেই ম্যাট্রিক্সের উপর বেস করে একদম দেখো যে লাস্ট লাইনটা আছে একটা ইকুয়েশন মতো, সেইটা আমরা ব্যবহার করব টু ফাইন্ড দ্য শর্টেজ ডিসটেন্স। একদম লাস্ট লাইনে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব ফর অল আই জে। আই অ্যান্ড জে ইজ রানিং ফ্রম 1 টু n, আইও 1 থেকে n পর্যন্ত আসবে, জিও 1 থেকে n পর্যন্ত আসবে, আর মাঝখানে দেখো একটা কে আছে, এই কেটা হবে 1 থেকে n। তার মধ্যে কোনো কোনো কে, কোনো কোনো যেগুলো কোনো কোনো কে বাদ যাবে সেটা আমরা পরে ডিসকাস করার সময় বলবো। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, লাস্ট ফর্মুলা। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অল পেয়ার শর্টেজ পাথ প্রবলেমকে সলভ করে ফেলবো পরের দিনের ক্লাসে। তো এটা স্টার্ট হচ্ছে, আমরা পরের দিনের ক্লাস শুরু বলবো। ঠিক আছে, তো আজকে শেষ, কারণ তোমাদের টাইম তো শেষ হয়ে গেছে। তাহলে এবার তোমরা ইয়ে করে দাও, কি বলে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও। কিন্তু তোমরা এই বললে না, কি বলে ওই যে তোমাদেরকে বলেছিলাম মুখ কোর্সে ওটা এই করতে, রেজিস্ট্রেশন করতে, কিন্তু তোমরা করোনি। স্যার সিমুলেশনের পিপিটিটা দেবেন বলেছিলেন আর দেননি আর কি। সিমুলেশনের পাওয়ার পয়েন্টটা আপনি শেষ হলে দেবেন বলেছিলেন। তোমরা এমন সব স্টুডেন্ট যে তোমাদেরকে বললাম যে মুখ কোর্সে ওটা রেজিস্ট্রেশন করো, করলে না, কারণ তোমরা ভাবলে ওটা পরীক্ষায় আছো না, ওটা দরকার নেই। আর যেহেতু সিমুলেশনের স্লাইড গুলো হয়তো পরীক্ষাতে কাজে লাগবে সেই জন্য জিজ্ঞাসা করছি, তাই না? না স্যার, ওটা দেখলে স্যার বোঝা যেত যে কোন কোন জায়গাগুলো স্যার মানে